আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সে রাতে মা আমাকে বের করে দিয়ে কলা পসিবল গেট তালা দিয়ে আটকে চাবি নিয়ে নিজের ঘরের দরজা আটকে রাখেন। কেউ যে গেট খুলে আমার চলে যাওয়া আটকাবে তারও কোনো উপায় কারোরই ছিল না। নোভেল বড় মামি হন্য হয়ে চাবি খুঁজছে, উপায় না দেখে তখন প্রিসিলা আমাকে আমার ব্যাগ ফোন জানালা দিয়ে নিচে ফেলে দেয়। তখন আমার মনে হলো এ বাড়ি আমাকে তার ছায়াতলে আর জায়গা দেবে না। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি যদি হাওয়ায় হয়ে মিলিয়ে যেতে পারতাম, কিংবা ওই মুহূর্তে যদি আমার মৃত্যু হতো। কিন্তু আমি তো অভাগা, যার জন্য এত বিড়ম্বনা অপেক্ষা করে আছে। সে মরে গেলে চলবে কেন? আমি প্রিসিলার জানালা দিয়ে ফেলে দেয়া সেই ব্যাগ আগলে ধরে বেরিয়ে পড়েছিলাম অজানা উদ্দেশ্যে। কোথায় যাব জানি না, কিন্তু দ্রুত পা চালাচ্ছিলাম আমি, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। হাঁটছি আর চোখ বেয়ে পানি পড়ছে। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদি। বেশ কিছু সময় হাঁটতে হাঁটতে আমি চলে গিয়েছিলাম পোস্তগোলা ব্রিজের ওপর। এরপর কিছু সময় ভাবতে লাগলাম খুব সহজে কম কষ্টে কিভাবে আত্মহত্যা করা যায়। একবার ভাবলাম পানিতে লাফ দিব, আবার ভাবলাম বড় কোনো গাড়ি দেখে সামনে দাঁড়িয়ে যাব। বলেই স্মিত হেসে দেয় রোদেলা। কেমন অপ্রকৃতস্থ দেখায় সেই হাসিটা। একটু বিরতি নিয়ে তারপর আবার শুরু করে। সময় নিচ্ছিলাম ভাবতে। অতীত হাতড়ে এমন কিছু একটা খুঁজছিলাম যাকে পুঁজি করে এবারকার মতো বাঁচা যায়। কিন্তু আমি আমার পেছন ফিরে তাকিয়ে এমন কিছু পেলাম না। অবহেলা, ঘৃণা, লাঞ্ছনা, অপমান না পাওয়া ছাড়া কিছুই চোখে পড়ল না আমার। এমন সময় প্রেক্ষাপট যেন দ্রুত বদলে গেল। একটা ছেলে, না, দুটি ছেলে বিশ্রীভাবে কিছু কথা ছুড়ে দিল আমাকে উদ্দেশ্য করে। সেই কথা শুনে আমার ভেতরটা কেঁপে উঠেছিল। আমি তৎক্ষণাৎ ভুলে গেলাম কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আমি খুব প্রতিবাদী একজন মেয়ে, কিন্তু তখন আমি একটা কথাও বলতে পারিনি ভয়ে। ওদের কথাগুলোই সেই ভয়ের উৎপত্তি করেছিল তখন। আমি ওদের কাছ থেকে পালাতে দ্রুত পা চালালাম। রাত অনেক, ব্রিজটা পুরো ফাঁকা। মাঝে মাঝে দু একটা ট্রাক আর কাভার্ড ভ্যান উল্কার গতিতে ছুটে চলে যাচ্ছে যেন। আমার হাঁটার গতি বাড়লাম, কিন্তু ওরা তো বাইকে ছিল। একেবারে কাজ ঘেঁষে চলছিল সেটা। একটা সময় পেছনে বলা ছেলেটা আবার ওড়না টেনে ধরে। আমি তখন দৌড়ে পালাতে লাগলাম। এমন সময় একটা সিএনজি দরজা খুলে আমার সামনে এলে আমি কোনো কিছু না ভেবেই উঠে পড়ি সেটাতে। কি যে একটা মুহূর্ত ছিল সেটা, তার বর্ণনা মুভির কাহিনীর চেয়েও কম না। ড্রাইভার বারবার জিজ্ঞেস করছিল কোথায় যাবেন মামা। আমি অনেক খুঁজেও এমন একটা ঠিকানা পাইনি। তারপর কি ভেবে যেন ইকুরিয়া যেতে বললাম। ঠিক বললাম না, মনে হয় কেউ আমাকে দিয়ে বলালো। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে সে রাতে আমি একজনের বাড়ির সামনে নামলাম। রাত তখন খুব সম্ভবত 12টা। মেইন ফটক পেরিয়ে মূল বাড়ির কলিং বেল বাজাতেই সে গেট খুলে দিলেন ওই বাড়ির কর্ত্রী মিসেস শাহনাজ। সুফিয়ান এবার জিজ্ঞেস করল, উনি কি তোমাদের আত্মীয় হন? না, উনি আমার স্টুডেন্টের মা। তাছাড়া তার হাজবেন্ড আমার মায়ের পূর্ব পরিচিত, যদিও তা জেনেছিলাম অনেক পরে। সেই পরিচয়ের গল্প আবার অনেক বড় কাহিনী, অন্য কোনো সময় বলবো। তো তিনি এত রাতে আমাকে দেখে অবাক হয়েছিলেন। তিনি আমার সম্পর্কে সবই জানতেন। আমি তাকে ওই দিনের ঘটনা বললাম। কিছুদিনের জন্য আশ্রয় চাইলাম তার বাড়িতে। তিনি আমার সব কথা শুনলেন খুব মনোযোগের সাথে। আমার এসব ব্যাপারে আগে থেকেই তিনি সব জানতেন, তাই তিনি সহজেই বুঝতে পেরেছিলেন আমার ব্যাপারটা। সাথে এও বললেন, তুমি নিশ্চিন্তে থাকো যতদিন ইচ্ছা। আমি কিন্তু দুদিন থেকেই চলে এসেছিলাম সিমির বাড়িতে, যদিও আঙ্কেল আন্টি কেউই যেতে দেবে না আমাকে। আমি সিমির সাথে দেখা করে চলে আসব এটা বলে সেখান থেকে চলে আসি। তারা আমার আপন কেউ না হওয়া সত্ত্বেও আমাকে অনেক ভালোবাসেন। কেন জানি তাদেরকে বিরক্ত করতে চাইনি আমি। তো সেখানে থেকে সিমির বাসায় যাবার পথেই আমার ব্যাগটা ছিনতাই হয়। আমার টাকা পয়সা মোবাইল সব সেখানেই ছিল। ধ্বংসস্তূপ আমি যেটুকু গুছিয়ে নিয়েছিলাম বেঁচে থাকতে, আবার ভেঙে পড়েছিলাম ওই ঘটনায়। তখন আমার খুব রাগ হয়েছিল খোদার প্রতি। এত কষ্ট যার জীবনের পড়তে পড়তে তাকে আরো কষ্ট দিতে খোদার কি একটু কষ্ট হয় না?
কিন্তু আমি আমার ভাবনায় ভুল ছিলাম। ঠিক এই সময়ে পেছন ফিরে যখন তাকাই দেখি আমার জীবনে যা যা ঘটেছে তাই আমার জন্য মঙ্গলকর ছিল। আল্লাহ আমার অজ্ঞতা ক্ষমা করুন। তারপর কোনো উপায় না পেয়ে আমি ফিরে গেলাম আবার তাদের বাড়িতে। তারা চেয়েছিলেন আমাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন, কিন্তু আমি বদ্ধপরিকর, বাড়ি আমি ফিরব না। তখন আন্টি আমাকে কিছুদিন সময় দিলেন ভাবতে কি করতে চাই, সাথে এও বললেন তোমার যা সাপোর্ট লাগে আমরা তোমার পাশে আছি, তুমি ভেবো না। সিমি এদিকে আমার জন্য একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি জোগাড় করলেন, কিন্তু সেখানে বেতন খুবই সামান্য। আমার 1 ঘন্টার একটা টিউশনিতে যা বেতন পেলাম সারাদিনে সে চাকরির স্যালারি ছিল তার চেয়েও কম। এই মুহূর্তে যে চলবো সেই টাকাও নেই। কি যে সময় গিয়েছিল তখন। এখন শুনতে সহজ মনে হলেও ওই সময়টা ছিল খুবই সংকটের। আমি যেন দিশেহারা, আমি দিনহারা। আমি দিন রাত শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আন্টি তখন আমাকে তার বোন মেহনাজ, যিনি সিলেট থাকেন, সেখানে যাব কিনা তা জানতে চাইল। তার 2 মেয়ে আর তিনি চাকরি করেন, তার বর নেই। একুরিয়ায় থাকলে কোনো দিন না কোনো দিন আমার বাড়ি যে কেউ আমাকে দেখে ফেলবে, তাই আমি সিলেট থাকাটাই বেটার মনে করলাম। তার ওপর তার 2টি মেয়ে, তার বড় ছিলেন না। এদিকে নিরাপদ, সেখানে লজিং টিচার হিসেবে থাকলাম মাস 3। হঠাৎ আন্টির মা, যিনি ইংল্যান্ডে থাকেন, তিনি অসুস্থ হয়ে যান। তার ভাই বউ দুজনেই জব করেন। ছোট ভাই এখনো পড়াশুনো করেন থাকে অন্য স্টেটে থেকে। মেয়েরা একজন এক দেশে, তারা তার মাকে দেখাশোনা করতে পারে না। সবাই মিলে তখন সিদ্ধান্ত নেন তাদের মাকে কেয়ার হোমে পাঠানোর। 2 আন্টি ভেঙে পড়েন। এতগুলো ছেলে মেয়ে থাকতে তার মাকে শেষে কেয়ার হোমে পাঠাতে হবে। সে সময় তিনি সারাদিন কেবল তার মায়ের গল্প করতেন, কষ্ট প্রকাশ করতেন যে মা এত করেছেন, আজ তার জন্য কিছুই করতে পারছেন না তারা। একদিন হঠাৎ চা খেতে খেতে আমি বললাম, আন্টি আমাকে পাঠিয়ে দিন নানুর কাছে, আমি তাকে দেখে রাখবো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এখনো মনে হয় এই কথাটা আমি নিজে বলিনি, আমাকে দিয়ে কেউ বলিয়েছিল হয়তো। কথাটা শুনে তিনি চমকে যান। হঠাৎ সবকিছু মিলিয়ে খুশিতে ফেটে পড়েন, যেন কালই যাচ্ছি আমি সেখানে তার মাকে দেখাশোনা করতে। এরপর সবকিছু দ্রুত ঘটতে লাগলো। আমার পাসপোর্ট তৈরি হলো তাদের বাড়ির ঠিকানায়। তার ভাইদের সাথে আলোচনা করলো কিভাবে আমাকে নেওয়া যায় সেখানে। তারা সব ব্যবস্থা করলেন। সিলেটে আমাকে IELTS এ ভর্তি করে দিলেন। ভাগ্য ভালো ছিল যে পরীক্ষার জন্য 2 মাস সময় ছিল। এই 2 মাস আমি ওদের পড়ানোর সময় বাদে দিন রাত পড়াশোনা করেছি, আর সেখানকার ইউনিভার্সিটির খবরাখবর নিয়েছি। নেট ঘেটে জীবনে এমন ফ্রিলি পড়াশোনা করবার সুযোগ আমি কখনোই পাইনি। আমি আমার সবটুকু শক্তি মেধা ঢেলে দিয়েছিলাম তখন। ফলস্বরূপ আমি IELTS কোর্স কমপ্লিট করলাম। তারপর দিনগুলো কাটলো দ্রুত গতিতে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে 6 মাসের মাথায় আমি চলে গেলাম স্বপ্নের দেশ ইংল্যান্ডে। এত বড় স্বপ্ন আমি জীবনেও দেখিনি, কিন্তু বাস্তবে তা ধরা দিয়েছে আমার জীবনে। আমি প্রথম কয়েকটা দিন ঘোরের মধ্যে ছিলাম। ভাবতাম এটা স্বপ্ন না তো, কাগজপত্র জোগাড় করা, টাকা পয়সা সব সাপোর্ট আঙ্কেল আন্টি আমার জন্য করেছেন। যদিও 2 আন্টি আমাকে তার মায়ের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন, আর আমি নিশ্চিন্ত হয়েছিলাম দেশ ছেড়ে এসে। কিন্তু তবুও আমি বলবো, তারা আমার জন্য যা করেছেন তার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এখানে এসে আমি ক্লাস করতাম আর বাড়ি ফিরে নানুর দেখাশোনা করতাম। দেখাশোনা বলতে তাকে সময় মতো খাবার আর ঔষধ দেয়া, তার সাথে গল্প করা, বাকি সব কাজ তিনি একাই করতেন। মাঝে মাঝে তিনি নিজেই রান্না করতেন আমাদের দুজনের জন্য। এত বিশাল বাড়িতে 2 জন মাত্র মানুষ থাকতাম। অনেকের কাছে ব্যাপারটা কেমন কেমন লাগতে পারে, কিন্তু বাইরের পার্ট টাইম জব করার চেয়ে এটা আমার জন্য ব্লেসিং ছিল। ঘর হারা আমি একটা বাড়ি পেলাম, আত্মীয়হীন আমি পেলাম পরম মমতায় আগলে রাখা নানু মণিকে। তার ছেলের বউ চাকরির সুবাদে অন্যত্র থাকতো। তাদের মাকে দেখাশোনার দায়িত্ব আমি পালন করছি দেখে তারাও আমাকে খুব ভালোবাসতো। আমার প্রয়োজন দরকারি খেয়াল রাখতো, পড়াশোনার খরচও তারাই দিত। এভাবেই ইউনিভার্সিটির প্রথম বর্ষ কেটে যায়। আস্তে আস্তে আমি সব কিছু চিনতে শুরু করি। নানুমণিও দিন শেষে কথা বলার একজন মানুষ খুঁজে পেয়ে আগের চেয়ে সুস্থ হয়ে উঠলেন। রান্নাবান্নার দায়িত্ব তার হাতে দিতে বাধ্য হলাম আমি। তখন আমার কাজ বলতে 3 বেলা খাওয়া, পড়াশোনা করা আর রাতে ঘুম। একটা সময় আমার কেমন সংকোচ লাগছিল,
তাদের কোনো কাজে আসছি না, অথচ তারা আমার জন্য এত করছে। ইউনিভার্সিটির 3rd সেমিস্টারে ভর্তির সময় নানুর বড় ছেলে আমাকে একটা খামে করে সেমিস্টার ফি দিয়েছিল। আমি সেটা নিতে পারিনি। ততদিনে আমি একটা সুপার শপে পার্ট টাইম জব খুঁজে কাজ করতে শুরু করেছিলাম। সেখানে থেকে পাওয়া টাকা আমি জমা করতাম। আমার থাকা, খাওয়া, জামা কাপড়, কেনাকাটার কোনো খরচই ছিল না। পুরো টাকাটাই তাই সেভ হতো। সেই টাকা জমিয়ে আমি 3rd সেমিস্টারে ভর্তি হই। নানুমণি, মেহনাজ আর শাহনাজ আন্টি রাগ করলেও আমি তাদের বোঝাতে পেরেছিলাম। তারপর গ্রাজুয়েশন করলাম। ততদিনে বেশ কয়েকটা জব বদলেছিলাম আমি। সবশেষে আমার ডিপার্টমেন্টের এক প্রফেসরের আন্ডারে পিএইচডি করব বলে সিদ্ধান্ত নিলাম। তার রিকমেন্ডেশন পাওয়া খুব টাফ। তার সান্নিধ্যে থাকতে যোগ দিলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে কাজ করে, আমি টাকা পাই। তাই আমার পড়াশোনা আর কাজ রিলেটেড হওয়ায় আমাকে ফোকাস করতে বেগ পেতে হয়নি। এখন আমার বয়স 28। জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময় ছিল এই 5 বছর। অনেক কিছু শিখেছি। এত কিছু যে ভাবলে মনে হয় বাকি 23 বছরের জীবনটা শুধুই অপচয়। সুফিয়ান জিজ্ঞেস করে, কাগজপত্র তোমাদের বাড়ি থেকে আনলে কিভাবে? ওয়েট, প্রিসিলা। রোদেলা সুফিয়ানের দিকে চেয়ে স্মিত হেসে বলে, প্রিসিলা। ও মাই গড, তোমার বোনকে তো কনফিডেন্সিয়াল নোবেল দেওয়া উচিত। ও গড, এটা কেমনে সম্ভব? এই মেয়ে তো ভয়ঙ্করী। ঠান্ডা মাথায় মানুষ খুন করে ফেলতে পারবে। আরে ধুর, কি বলেন আবোল তাবোল। হ্যাঁ, ঠিকই বলেছি আমি কতবার যে ওকে টোপ দিয়েছি। এই মেয়ে এই প্রসঙ্গ এলেই এড়িয়ে যেত আমাকে। আমি হাদারাম ভাবতাম বোনের বিয়োগে ও বোধহয় মর্মাহত। আমি তাই আর ওকে ঘাটাতাম না। আবার এখন বিশ্বাস হচ্ছে না এসব। যদিও রাজার আচরণ আমার কাছে কেমন যেন উদ্ভট লাগতো, কিন্তু এমন কিছু কল্পনায়ও ভাবিনি। উফ, 5 তলা থেকে ধাক্কা দিলেও হয়তো এত চমকাতাম না যতটা চমক প্রিসিলা দিল। তারপর আপনি বলুন, কিভাবে খুঁজে বের করলেন আমাকে? সে গল্প অনেক বড়। যে ধাক্কা দিলে তোমরা 2 বোন মিলে, হজম করতে সময় লাগবে আমার। আচ্ছা, কাল তাহলে আসুন আমার বাসায়। আহত চোখে নিশ্চুপ হয়ে কিছু সময় তাকিয়ে থাকে সুফিয়ান, যেন কিছু বলছে মনে মনে। তারপর বলে, না, আমরা বাইরে কোথাও দেখা করি। এবার আহত চোখে তাকায় রোদেলা। সুফিয়ান কিছু না বলেও যেন অনেক কিছু বলে রোদেলাকে। রোদেলাও যেন বোঝে যে সেসব কথা। তারপর বলে, আচ্ছা ঠিক আছে। ব্যাগ থেকে একটা কার্ডে ওর নম্বর লিখে সেটা বাড়িয়ে দেয় সুফিয়ানের দিকে। সুফিয়ান সেটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এখানে লাঞ্চ করতে কোনো সমস্যা আছে? না, তবে এখন আমি উঠবো। আমার একটা জরুরি কাজ আছে, সেটার কথা ভুলেই গিয়েছি। আমি পৌঁছে দিই। মুচকি হেসে রোদেলা বলে, না, আমি একাই যেতে পারবো। রাতে ফোন করে জানাবেন। আচ্ছা। গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে ওকে। ঘরে ফিরে বিছানায় গা এলিয়ে কার্ডের লেখাগুলোতে হাত বুলাই ও। লেখাটা রোদেলার, তাই হয়তো এখন অপেক্ষা শুধু রাত হবার। সুফিয়ান রাতে 9:30টায় ফোন করে রোদেলাকে। ফোনটা বেজে কেটে যায়। আরেকবার কল দিবে ভেবেও দেয় না ও। তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। মনে মনে ভাবে, নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত, তাই কল রিসিভ করতে পারছে না, কিংবা ফোনের কাছে নেই হয়তো। ছোট্ট একটা টেক্সট করে সুফিয়ান। রোদ, আমি আবু সুফিয়ান। যদি কোনো কারণে ফোন চেক করতে দেরিও হয় তাহলে যেন দ্বিধা না হয় কল ব্যাক করতে। ফোনটা পাশে রেখে একটা বই পড়ার চেষ্টা করে। দ্য আর্ট অফ ওয়্যার, চীনা সমরবিদ সানচুয়ের লেখা বইটা অনেক আগে একবার পড়েছিল সুফিয়ান, এবং ও মনে করে 2500 বছর আগে লেখা এই ছোট্ট বইটা প্রত্যেকের পড়া উচিত। অনেক চেষ্টা করেও বইটা পড়তে পারছে না। ভিতরে কেমন অস্থিরতা কাজ করছে। এই বুঝি ফোন এলো। ঘন্টা 2 পরও যখন ফোন এলো না
সুফিয়ান তখন ফোন দেবে ঠিক করতেই ডাক আসে পরশের ডিনার করতে। এর আগে একবার ডেকে গিয়েছে ছোট মেয়েটা, এখন পরশ নিজেই এসেছে। ফোনটাকে পকেটে নিয়ে নিচে ডিনারের জন্য যায় সুফিয়ান। ভেবেছিল রাতের খাওয়াটা স্কিপ করবে, কিন্তু বাসায় আজ মেহমান এসেছে, তাই না যাওয়াটা কেমন অসৌজন্যমূলক লাগবে। তাই নিচে গিয়ে কোনো মতে খাবার খেয়ে উঠে আসে, শরীর অসুস্থ এই বাহানা করে। তা না হলে সবার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যেত। রুমে ঢুকেই ফোন চেক করে, না কোনো ফোন মেসেজ কিছুই আসেনি। ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ফোন দিতে ডায়াল লিস্ট খুলতেই ওপাশ থেকে কল আসে। কলটা রোদেলার। সুফিয়ান কিছু সময় তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। অন্য কেউ এরকম সময়ে অপেক্ষা করতে পারতো কিনা তা আমি জানি না, কিন্তু সুফিয়ান সব কিছু একটু রয়ে শুয়ে গ্রহণ করবার মানসিকতা ওর কেমন মজ্জাগত স্বভাব। কোনো কিছুতে তাড়াহুড়ো নাই, প্যানিক না কোনো বিষয় নিয়েই, যেটা যত বড় বিষয়ই হোক না কেন সব কিছুতেই শান্ত নদী সে। হঠাৎ হার্টবিট বেড়ে গেছে তা ও বুঝতে পারছে। শেষ রিংয়ের শুরুতেই কলটা রিসিভ করে ও। পুরো ঘটনাটা কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, কিন্তু ওর মনে হচ্ছিল সেটা অনন্তকাল ধরে বাজছিল ফোনটা। কলটা রিসিভ করলো ও। আসসালামু আলাইকুম সুফিয়ান। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি একটা জটিল কাজে ব্যস্ত ছিলাম। কাজের সময় ফোন কাছে রাখি না আমি, তাই আপনার কল মেসেজ কোনোটাই পাইনি। ইটস ওকে। আসলে আজ একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটার কথা ভুলেই গিয়েছিলাম। আপনার ওখান থেকে এসে সেটা শেষ করলাম। কাল আবার ওটা জমা করতে হবে। ও আচ্ছা। তারপর খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, তোমার? আমি রান্না করছি আর কথা বলছি। নানু তার ছেলের বাড়ি গিয়েছে গত পরশু। নাতনি হয়েছে তাকে দেখতে। আমি তাকে পৌঁছে দিয়ে চলে এসেছি এই কাজটা শেষ করবার জন্য। তিনি কাল পরশু এসে পড়বে হয়তো। ও আচ্ছা, তুমি খাওয়া শেষ করে কল দিও, আমি জেগে আছি। না না না, সমস্যা নেই। মাল্টিটাস্কিংয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনি বলুন। কি রান্না হচ্ছে? রাত করে আর কি করব, নুডলস রান্না করছি। ও তারপর? তারপর আর কি, এই তো বিশাল রকমের একটা অ্যাক্সিডেন্ট শেষে আমি এখন রিল্যাক্স মুডে আছি। ভাবছি লন্ডন শহরটা ঘুরতে যাব। একটা হাসির শব্দ শোনা গেল।